নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বাঙালি হেনস্থার অভিযোগ, রাজপথে মমতা, মিছিলের রুটে জোরদার নিরাপত্তা। বাংলাদেশে ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি, উদ্বেগ প্রকাশ করে হস্তক্ষেপের আর্জি মুখ্যমন্ত্রী, ভিটে বাঁচানোর চেষ্টা দিল্লির। দীর্ঘ 15 বছর পর জট কাটল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে, কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। গত 11 বছরে প্রতিশ্রুতি থেকে দায় ঝাড়ল কেন্দ্র। সামনে এলো দেশে বাড়তে থাকা বেকারত্বের রিপোর্ট। দিল্লি স্কুলে বোমা হুমকি, হুমকিতে আতঙ্ক ছড়ায় দিল্লির 5টি স্কুলে। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে শুরু এই মিছিল, যাবে ডরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এদিন এই মিছিলের কারণে কড়া নিরাপত্তা গোটা এলাকায়। রাস্তার দুপাশে পাহারায় 1500 পুলিশ কর্মী। জেলায় জেলায়ও কর্মসূচি তৃণমূলের। ফের একবার দলের অন্দরে প্রকাশ্যে বিদ্রোহের সুর তুললেন হুমায়ুন কবির। দল বিরোধী কার্যকলাপে জড়িয়ে আগেই 3 বার শোকজ হয়েছেন তিনি, কিন্তু তাতে যে তার রণংদেহী মেজাজ বদলে যায়নি তা বুঝিয়ে দিলেন। ফের জানিয়ে দিলেন সংযমের সময়সীমা 15ই আগস্ট পর্যন্ত, তারপর অল আউট লড়াই। ফের একবার দলের অন্দরে প্রকাশ্যে বিদ্রোহের সুর তুললেন হুমায়ুন কবির। দল বিরোধী কার্যকলাপে জড়িয়ে আগেই 3 বার শোকজ হয়েছেন তিনি, কিন্তু তাতে যে তার রণংদেহী মেজাজ বদলে যায়নি তা বুঝিয়ে দিলেন ফের। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকেই দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে নাম না করে তোপ দাগলেন। জানিয়ে দিলেন সংযমের সময়সীমা 15ই আগস্ট পর্যন্ত, তারপর অল আউট লড়াই হবে। মঙ্গলবার দুপুরে সালারে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে হুমায়ুন বলেন, আমি অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজও করিনি। বুধবার এখানে দাঁড়িয়ে ফের বলছি, আমার নামটা নেত্রী ঘোষণা করেছিলেন। তারপর বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে এই জায়গায় এসেছি। আজ সেই লড়াই চলছে, আর এবার আমিও তৈরি। এরপরে জেলা নেতৃত্বদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকব, তারপরে এই তৃণমূলের প্রতীক নিয়েই অল আউট যুদ্ধে যাব। জেলায় যদি কেউ কান্দি থেকে ভরতপুর নেতাদের অক্সিজেন দেয়, আমি তখন গোটা জেলায় সংগঠনের এই বিরুদ্ধেই অক্সিজেন যোগাবো। কারাই অক্সিজেন দেবে, কি হবে তার পরিণতি? তৈরি থাকো বন্ধু, তৈরি থাকো। পরিষ্কার করে বলছি, শুধু 21শে জুলাই 2025 পার হোক, আগামী 15ই আগস্ট আসুক, সেদিন থেকে শুরু করব। এই জেলার 2 জন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাঠি আমি নাড়তে শুরু করব। তৃণমূলের অন্দরে এই প্রকাশ্যের বিদ্রোহ জেলা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক শোরগোল। হুমায়ুনের এই অল আউট ঘোষণার পর জেলা তৃণমূলের সমীকরণ কি দাঁড়াবে? রাজ্যের নেতৃত্বরা কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি, উদ্বেগ প্রকাশ করে হস্তক্ষেপের আর্জি মুখ্যমন্ত্রীর, ভিটে বাঁচানোর চেষ্টা দিল্লির। বাংলাদেশের ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডের বাংলাদেশ শিশু একাডেমির বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। 1.5 শতাধিক বছর পুরনো বাড়ির মালিক প্রয়াত জমিদার হরিকিশোর রায়। তিনি ছিলেন সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পালক পিতা। উপেন্দ্র কিশোর দীর্ঘদিন ওই বাড়িতে বসবাস করেছেন। এ খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি বাংলাদেশ সরকারের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তার আর্জি, এমন এক ঐতিহাসিক জায়গা যার সঙ্গে বাঙালির রেনেসার আত্মিক যোগ, তাকে নষ্ট হতে দেওয়া যায় না। বহু বছর বাড়িটি বাংলাদেশ শিশু একাডেমির ময়মনসিংহ জেলার অফিস হিসেবে ব্যবহার হতো। জানা যাচ্ছে শিশু একাডেমি বাড়িটি ভেঙে বহুতল তৈরির সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই বাড়িটির সামনের অংশের প্রায় পুরোটাই ভাঙা হয়ে গিয়েছে।
বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ হস্তক্ষেপ করায় ভাঙার কাজ আপাতত বন্ধ আছে জানা যাচ্ছে। বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়েছিল বাড়িটি। এবার সরকার সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দেওয়ায় তা ভেঙে সেখানে আধা কংক্রিটের নতুন ভবন করার পরিকল্পনা করেছে একাডেমি। এই সিদ্ধান্তকে হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদার বাড়ি ভাঙা হচ্ছে। স্মৃতি বিজড়িত এই বাড়ির ধ্বংসের খবর খুবই দুঃখজনক। রায় পরিবার বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান ধারক ও বাহক। এরই মধ্যে ভারতের বিদেশ মন্ত্রকও বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, উপেন্দ্র কিশোরের বাড়িটি শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারত এবং বাংলাদেশের মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই বাড়িকে সাহিত্য স্মারক হিসেবে সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। প্রয়োজনে ভারত সরকার সহযোগিতা করতে প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ 15 বছর পর জট কাটল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে। কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল। 2010 সালে তৎকালীন বাম সরকারের আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপর সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা চলেছিল, ফলে থমকে ছিল সেই নিয়োগ প্রক্রিয়া। বুধবার বিচারপতি এই নিয়োগে ছাড়পত্র দিলেন, তবে আগামী 21 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে সেই নির্দেশও দিয়েছে হাইকোর্ট। ফলে দীর্ঘদিন পরে আদালতের এই রায়ের ফলে 292 জন শূন্য পদ পূরণে জট কাটল। সিঙ্গারা জিলিপির মতো খাবার নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড। সেই নির্দেশিকা ঘিরে শোরগোল পড়তেই এবার ব্যাখ্যা দিল স্বাস্থ্য মন্ত্রক। সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রীয় ফতোয়া মানা হবে না জানিয়ে দিল রাজ্য সরকার। সিঙ্গারা জিলিপি নিয়ে কেন্দ্রীয় ফতোয়া মানবে না রাজ্য সরকার। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ নয়, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ সরকার এমন কোনো নির্দেশিকা দেয়নি, রাজ্যে এমন কোনো বিজ্ঞপ্তি কার্যকর হবে না। সিঙ্গারা জিলিপির মতো খাবার নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড। সেই নির্দেশিকা ঘিরে শোরগোল পড়তেই এবার ব্যাখ্যা দিল স্বাস্থ্য মন্ত্রক। তারা জানিয়েছে, সিঙ্গারা জিলিপি এবং লাড্ডুর মতো খাবার নিয়ে সতর্ক করা হয়েছে, কিন্তু এই খাবারগুলি নিয়ে কোনো নির্দেশিকা জারি হয়নি। কিছু সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। বাঙালি মানেই ভোজন রসিক, সামান্য বৃষ্টি হলেই মন চায় একটু চপ সিঙ্গারা খাবার, আর সঙ্গে জিলিপি মিললে আর কি চাই। কিন্তু সেই সিঙ্গারা জিলিপি নিয়েও কেন্দ্র সতর্কীকরণ দিয়েছে বলে খবর, যা মানতে রাজি নয় বাংলা। মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন, কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে এখন থেকে নাকি সিঙ্গারা জিলিপি খাওয়া যাবে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি নয়, আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না, আমরা এই বিজ্ঞপ্তি কার্যকরও করব না। কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আমার মনে হয় সিঙ্গারা এবং জিলিপি অন্যান্য রাজ্যেও জনপ্রিয়, সেই সমস্ত রাজ্যের মানুষরাও এই খাবারগুলি ভালোবাসেন। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয়। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। যদিও গত 11 বছরে জুমলা প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদী সরকার। এবার সামনে এলো দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। যদিও গত 11 বছরে জুমলা প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদী সরকার। এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। এতদিনেও সেই ছবিতে বিন্দুমাত্র বদল আসেনি। এবার সেই তথ্য সামনে এলো খোদ মোদী সরকারের রিপোর্টে, যেখানে দেখা যাচ্ছে দেশের যুব সমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। গত জুন মাসে দেশের যুব সমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 15.3%। গত মঙ্গলবার কেন্দ্রের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক দেশে বেকারত্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছে, যেখানে দেখা যাচ্ছে দেশের সামগ্রিক বেকারত্বের হার 5.3%। অর্থাৎ গত মে মাসে যে রিপোর্ট সামনে আনা হয়েছিল এবারও তার কোনো বদল হয়নি। তবে গত এপ্রিল মাসে 5.1-এর তুলনায় এটি সামান্য কিছুটা বেড়েছে।
যদিও উদ্বেগ বেড়েছে দেশের 15 থেকে 29 বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হারে। গত মে মাসে এই সংখ্যাটা ছিল 15%। সেটাই এক মাসে বেড়ে দাঁড়িয়েছে 15.3%। ওই একই বয়সী যুবতীদের ক্ষেত্রেও বেকারত্বের হার বেড়েছে। গত মে মাসে বেকারত্বের হার ছিল 16.3%। সেটাই জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে 17.4%। শুধু তাই নয়, রিপোর্ট বলছে জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। মে মাসে সংখ্যাটা যেখানে ছিল 17.9%, সেটাই জুনে হয়েছে 18.8%। গ্রামের ক্ষেত্রে 13.7% থেকে জুনে সেটা বেড়ে দাঁড়িয়েছে 13.8%। তবে অন্যদিকে সামগ্রিকভাবে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার আগের চেয়ে কিছুটা কমেছে। তথ্য অনুযায়ী গত মাসে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল 5.8%। জুনে সেটা কমে হয়েছে 5.6%। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রাজধানী শহরে বোমা হুমকি। বুধবার সকালে এই হুমকির আতঙ্ক ছড়ায় দিল্লির 5টি স্কুলে। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা। তবে এখনো কিছু সন্দেহজনক মেলেনি বলেই খবর। ফের দিল্লির 5টি স্কুলে বোমা হামলার হুমকি। বুধবার সকালে এহেন হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়ালো রাজধানীতে। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর স্কুলে তল্লাশি অভিযান চালানো হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং বসন্ত ভ্যালি স্কুলে। এরপর একই রকম হুমকি মেল আসে মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলে। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে বা কারা এই ধরনের হুমকি মেল পাঠালো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি কলেজ ও স্কুলে একই রকম হুমকি মেল পাঠানো হলো। এর আগে দিল্লির নেভি চিলড্রেন স্কুল এবং সিআরপিএফ স্কুলে বোমা হামলার হুমকি মেল আসে। মঙ্গলবার হুমকি মেল পায় সেন্ট স্টিফেন্স কলেজ এবং চাওলার সেন্ট থমাস স্কুল। প্রতিটি ক্ষেত্রেই জানানো হয় স্কুলের মধ্যে রাখা রয়েছে আরডিএক্স এবং আইইডি। বারবার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন। প্রাথমিকভাবে অনুমান কেউ ইচ্ছাকৃতভাবে পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করতে এই ঘটনা ঘটাচ্ছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টকে কেন্দ্র করে সামনে এলো আরও এক নতুন দাবি। প্রাথমিক ধারণা অনুযায়ী শেষ মুহূর্তে একসঙ্গে বন্ধ হয়ে যায় বিমানের 2টি ইঞ্জিনের জ্বালানি। ফ্লাইটে অডিও রেকর্ডার থাকায় দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের উদ্বিগ্ন 2 পাইলটের মধ্যেকার কথোপকথন প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন বিমানে ককপিট ভিডিও রেকর্ডার থাকে না, এই প্রশ্নটাই এখন অত্যন্ত প্রাসঙ্গিক, যেটা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অত্যন্ত কার্যকরী। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশের পর থেকেই উঠে এসেছে একাধিক দাবি। প্রাথমিক ধারণা অনুযায়ী শেষ মুহূর্তে একসঙ্গে বন্ধ হয়ে যায় বিমানের 2টি ইঞ্জিনের জ্বালানি। ফ্লাইটে অডিও রেকর্ডার থাকায় দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে ইঞ্জিন বন্ধ হওয়া নিয়ে বিমানের উদ্বিগ্ন 2 পাইলটের মধ্যেকার কথোপকথন প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন বিমানে ককপিট ভিডিও রেকর্ডার থাকে না, এই প্রশ্নটাই এখন অত্যন্ত প্রাসঙ্গিক। যেখানে বিমানে বিপজ্জনক মুহূর্তের ভিডিও দুর্ঘটনার নিখুঁত ও সঠিক তথ্য উদ্ঘাটন করতে সক্ষম, সেখানে কেবল কেন অডিওর ওপর ভরসা করতে হবে? আহমেদাবাদের এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে একাধিক দাবির মাঝে এই ককপিট ভিডিওর দাবিও অন্যতম। সাধারণত বিমানে অত্যাধুনিক প্রযুক্তির সূক্ষ্ম যন্ত্রপাতি থাকে, কিন্তু ককপিটে কোনো ক্যামেরা থাকে না, যেটি ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ অনুসন্ধানকারী হিসেবে অত্যন্ত কার্যকরী। তবে ককপিটে ভিডিও রেকর্ডার বসানো কি আদৌ সম্ভব, উঠছে সেই প্রশ্ন। পুরনো বিমানগুলিতে সমস্যা হলেও নতুন বিমানে এটি কোনো কঠিন কাজ নয় একেবারেই। প্রসঙ্গত, বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর তদন্তের 15 পাতার একটি প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার একেবারে আগের মুহূর্তে 2 পাইলটের ভয়ঙ্কর কিছু কথোপকথন প্রকাশ্যে এসেছে। বিমানের ককপিট ভয়েস রেকর্ডারে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথনের রেকর্ডও পাওয়া গিয়েছে। সেই রেকর্ড অনুযায়ী দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে এক পাইলট আরও এক পাইলটকে প্রশ্ন করেন, জ্বালানি বন্ধ করলে কেন? অপর পাইলট তাতে উত্তর দেন, আমি কিছু বন্ধ করিনি,
আর এই দুই পাইলটের অডিও দুর্ঘটনার কারণ অনুসন্ধানকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই ধারণা, যদিও ককপিটে ভিডিও রেকর্ডার বিমানে অভ্যন্তরীণ গোপনীয়তা লঙ্ঘন করবে, এমনটাও দাবি জানানো হয়েছে বিভিন্ন পাইলটের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। পরের ম্যাচে ডার্বি, তার আগে বেসামাল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তের গোলে মামুনি পাটচক্রের কাছে 1-0 ব্যবধানে হারল বিনো জর্জের দল। পাটচক্রের হয়ে গোল করেন ডেভিড মতলা। এখনও লিগে অপরাজিত পাটচক্র, কিন্তু পরের ম্যাচে ইস্টবেঙ্গল কি করবে এখন সেটাই দেখার। পরের ম্যাচেই ডার্বি, তার আগে বেসামাল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তের গোলে মামুনি পাটচক্রের কাছে 1-0 ব্যবধানে হারল বিনো জর্জের দল। পাটচক্রের হয়ে গোল করেন ডেভিড মতলা। এখনও লিগে অপরাজিত পাটচক্র। আগের ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে কোনো মতে ড্র করেছিল ইস্টবেঙ্গল। 2 গোলে পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছিলেন প্রভাত লাখরারা। ম্যাচের পর লাল হলুদের কোচ বিনো ক্ষমা চেয়ে নিয়েছিলেন সমর্থকদের থেকে। আর এই ম্যাচের আগে তার মূল চিন্তা ছিল ক্লিনশিট না রাখতে পারা। ব্যারাকপুর স্টেডিয়ামে কিন্তু দুটো সমস্যার কোনোটারই সমাধান হলো না। সেই একই পরিকল্পনাহীন খেলা, ডিফেন্সে সেই ফাঁকফোকর, যার সুফল তুলল পার্থ সেনের ছেলেরা। 87 মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ছিটকে বেরিয়ে যান ডেভিড। লাল হলুদের গোলকিপার আদিত্য পাত্র এগিয়ে এলেও শেষ রক্ষা করতে পারেননি। এখানেই শেষ নয়, গোটা ম্যাচ জুড়ে চোখে পড়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের তালমিলের অভাব। নেই কোনো স্ট্রাইকারও। সেখানে মামুনি পাটচক্র আগুনের ফর্মে রয়েছে। 4 ম্যাচের 4টিতেই জিতে লিগ শীর্ষে তারা। এখনো পর্যন্ত কোনো গোল খায়নি, যার নেপথ্যে গোলকিপার অর্ণব দাস। সম্প্রতি তার মা প্রয়াত হয়েছেন, কিন্তু তারপরও মাঠে নামতে চেয়েছেন তিনি। আর গোলপোস্টের তলায় দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন তিনি। শেষের দিকে ইস্টবেঙ্গল সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল, কিন্তু ঠিক সময়ে বেরিয়ে এসে দলের পতন রোধ করেন তিনি। একইভাবে প্রশংসাপ্রাপ্য পাটচক্রের গোটা রক্ষণ বিভাগ। সুপরিকল্পিত চক্রব্যূহে তারা আটকে দিলেন ইস্টবেঙ্গলের সমস্ত আক্রমণকে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার সন্তানের জন্ম দিলেন বলি অভিনেত্রী কিয়ারা আডভানি। কোল আলো করে ঘরে এলো কন্যা সন্তান। বাবা হয়ে কি বলছেন অভিনেতা, দেখুন। বিয়ের 2 বছরের মাথায় বাবা মা হলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। 12 জুলাই থেকে হাসপাতালে যাতায়াত বেড়েছিল তারকা দম্পতির। তখন থেকেই সুখবরের প্রতীক্ষায় দিন গুনছিলেন তাদের অনুরাগীরা। 15 জুলাই কন্যা আগমনের খবর পাওয়া যায়, যদিও সিড কিয়ারার তরফে মঙ্গলবার কিছুই জানানো হয়নি। বুধবার নিজেদের সমাজ মাধ্যমে সুখবর জানান দম্পতি। বুধবার মা ও মেয়ের স্বাস্থ্যের খবর নেন সিদ্ধার্থ। সঙ্গে জানান তাদের জীবন চিরতরে বদলে গিয়েছে। কিয়ারার বারংবার ইচ্ছে ছিল যমজ সন্তানের। অভিনেত্রী সেই আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে। তবে কন্যা সন্তান আগমনে বেজায় খুশি। মা বাবা হওয়ার পর যৌথ বিবৃতি দিয়ে তারকা দম্পতি লিখেছেন, আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ। আজ থেকে আমাদের জীবন যেন বদলে গেল। আমাদের জীবনে কন্যা সন্তান এসেছে। হাসপাতাল সূত্রে খবর, মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। এই মুহূর্তে শুভেচ্ছা বার্তায় ভাসছেন দম্পতি। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যান্যদের। এবার তাদের সংসারে এলো নতুন অতিথি। 2 থেকে 3 হলেন সিড কিয়ারা। গত মে মাসে মেয়েটার গালার মঞ্চে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল কিয়ারাকে। তারপর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়েছিলেন তিনি, কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন। এবার অপেক্ষা খুদে সদস্যকে কবে প্রকাশ্যে আনেন তারকা দম্পতি। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি। কোথাও হালকা, কোথাও আবার অল্প সময়ের জন্য ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ফলে দুর্ভোগের চেনা ছবি আজও পাল্টানোর কোনো সম্ভাবনা নেই। তবে সপ্তাহের মাঝামাঝিতে এসে বৃষ্টি নিয়ে কিছুটা স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছিল তা এখন সরে গিয়ে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে আপাতত কলকাতা ও আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আজও শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। আজকের পর থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি কম। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি আর মেঘলা আকাশ মিলিয়ে আবহাওয়া ছিল মনোরম।
মৌসুমী বায়ু দুর্বল হলে আগামী কয়েকদিনের মধ্যে পারদ ফের চড়তে শুরু করবে। তাপমাত্রা 31 ডিগ্রি বা তারও বেশি হতে পারে, বাড়বে অস্বস্তিও। আজ ও আগামীকাল অর্থাৎ 16 ও 17 জুলাই রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। 19 জুলাই পর্যন্ত তুলনামূলকভাবে বড় সড়ো কোনো সতর্কতা নেই। 20 ও 21 জুলাই ফের একবার বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ HR বিশ্বাস জানিয়েছেন, বুধবারও হালকা বৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট কিছুটা কমলেও পুরোপুরি বৃষ্টি কমার সম্ভাবনা এখনোই নেই। হালকা বৃষ্টি আর মেঘলা আকাশের মধ্যেই ধীরে ধীরে গরম বাড়তে চলেছে শহর জুড়ে। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে টানা বৃষ্টি চলছে। ভারী বৃষ্টি হচ্ছে উপরের জেলাগুলিতে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী কয়েকদিন চলবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।